উত্তীয় মুখার্জিকে ধরতে ফাঁদ পাতল জ্যাজ স্বয়ম্ভু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী ওপর থেকে নিচে নেমে আসে আর চলে যাচ্ছিল বাড়ি ছেড়ে। ঠিক সেই মুহূর্তেই কৌশিকী চলে আসে সামনে আর বলে, আমি জানি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আজ আমি আটকাবো না তোমাকে। কেন জানো? কারণ আমিও খুব করে চাই যাতে তোমার সাথে, স্বয়ম্ভুর সাথে যারা যারা এত বড় অন্যায় করেছে তারা যেন ধরা পড়ে, তাদের মুখোশ যেন তুমি খুলে দিতে পারো। আমিও সেটাই চাইছি, বিশ্বাস করো। সেই জন্যই তো বলছি, আমিও চাই যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, তারপর তোমার সন্তানকে নিয়ে, তোমার স্বামীকে নিয়ে আবারও এই বাড়িতে সম্মানের সাথে ফিরে আসো। এই বাড়িতে প্রত্যেকটা মানুষ যেভাবে তোমাকে অপমান করেছে, স্বয়ম্ভুকে অপমান করেছে, আমারও কষ্ট হয়েছে জগদ্ধাত্রী, আমারও কষ্ট হয়েছে। তাই বলছি, সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবে আর জেনে রাখবে একজন তোমার পাশে সবসময় থাকবে, আছে, আর তার নাম হচ্ছে কৌশিকী মুখার্জি। এই পরিবারের সব থেকে ভাইটাল সদস্য, যার কথায় সব কিছু হয়, সেই আমি তোমাকে বলছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর জগদ্ধাত্রী ভীষণই কান্নাকাটি করতে থাকে। কৌশিকী বলে, একদম কাঁদবে না। কাঁদছো কেন তুমি? আমি আছি তো তোমার সাথে। তুমি যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে কি করে হবে? ভেঙে পড়বে না, চোখের জলটা আগুনে রূপান্তরিত করো। যে বা যারা তোমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে শাস্তি দাও। স্বয়ম্ভু অনেক কষ্ট পাচ্ছে। রাজনাথ মুখার্জি যদি স্বয়ম্ভুকে সাপোর্ট করতো তাহলে বাইরের মানুষরা একটাও কেউ খারাপ কথা বলতে পারতো না। কিন্তু ওই যে রাজনাথ মুখার্জি নিজেই স্বয়ম্ভু মুখার্জির পাশে নেই, তার জন্যই এত কিছু হচ্ছে। আমি চেয়েছিলাম তুমি আমাদের কোম্পানিটা দেখো, কিন্তু তার বদলে যদি ওরা তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে, এত বড় চক্রান্ত করবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিশ্বাস করো জগদ্ধাত্রী। এরপর কৌশিকী বলে, জগদ্ধাত্রী তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? জগদ্ধাত্রী বলে, বর্দি আমি সবটাই বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, আমি কোনোভাবেই হেরে যাব না। আমি স্বয়ম্ভুকে নিয়ে আর আমার সন্তানকে নিয়ে তখন এই বাড়িতে ফিরে আসবো যখন আমাদের সম্মান থাকবে আর সবাই বিশ্বাস করতে শুরু করবে যে আমরা কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় আমরা করিনি। কৌশিকী বলে, এটাই তো চাইছিলাম। এরপর কৌশিকী নিজেও খুব ভেঙে পড়ে, জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরেই জগদ্ধাত্রী চলে যায় আর তার মধ্যেই চন্দ্রবদন বলে, এতক্ষণ ওর সাথে কি কথা বলছিলিস কৌশিকী? কৌশিকী তখন বলে, সেটা আমি তোমাকে বলবো না কাকুমণি, মান সম্মান সেলফ রেসপেক্ট সবই তো হারিয়ে ফেলেছো, আর কিছু আছে বাকি? এই বলেই কৌশিকী চলে যায়। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যায়, আমার সাধের কোম্পানির দিকে যদি কারুর দৃষ্টি পড়েছে তাহলে সেই দৃষ্টি আমি সরিয়ে দিতে খুব ভালো মতন জানি, এই কথাটা মনে রেখুন, বলেই চলে যায়। বৈদেহী মুখার্জি বলে, ঠাকুরপো। কৌশিকী কি বলে গেল? তখনই চন্দ্রবদন বলে, মেজ বৌদি, আমার ভাইজিটার না ব্যাপক ব্রেন, সে কথা স্বীকার করতেই হয়। খুব চালাকিগিরি করছে, কিন্তু ও জানে না ওর ওপরেও আমি আছি আর আমিও অনেক কিছু করতে জানি। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, সত্যি এই বাড়ি থেকে ঝামেলা আর কোনোভাবে যেতে চাইছে না। তার মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রী স্বয়ম্ভুর সাথে কথা বলতে থাকে। স্বয়ম্ভু বলে, আরে বাবা, এতক্ষণে আসার সময় হলো, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এরপরে জগদ্ধাত্রীর পেটে কান দিয়ে শুনতে থাকে আর বলে, এই যে তুমি ভালো আছো তো? তখনই জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু তোমাকে না বলেছি এখনও আমি মুভমেন্ট বুঝতে পারি না, আর তুমি আবার সেই সমস্ত কাণ্ড শুরু করেছো। স্বয়ম্ভু বলে, তাতে কি হয়েছে? যে আছে তাকে তো ফিল করতে পারছি মনে মনে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। এত দেরি হলো কেন জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, একটু দেরি হয়ে গেল, বর্দির সাথে কথা বলছিলাম তার জন্য। স্বয়ম্ভু বলে, বিশ্বাস করো জগদ্ধাত্রী, আমি কোনো ঠকজোচ্চর না, আমি একদম ঠিক কথাই বলেছি, উর্মিলা মুখার্জির ছেলে আমি। জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু তুমি কি এখন আমাকে বিশ্বাস করাবে? আমি খুব ভালো মতন জানি তুমি কি করতে পারো আর কি পারো না, তাই আমাকে সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। আমি শুধু এটুকুই জানি, তুমি আমার পাশে থাকলে কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারবে না, বুঝেছো? এই বলে স্বয়ম্ভু জড়িয়ে ধরে জ্যাজকে আর তার মধ্যেই চলে এসেছে কালবোস মামা আর বলে, হায় হায়, এটা কি দেখে নিলাম আমি? স্বয়ম্ভু তখন বলে, ও তুমি? আরে এরকমভাবে ঢুকে পড়লে কি করে হবে? তখনই কালবোস মামা বলে, তার দরজা খোলা রেখে কেউ করে? হ্যাঁ, অদ্ভুত কাণ্ড তো। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে, কালবোস মামা আপনি খেয়েছেন তো? কালবোস মামা বলে, হ্যাঁ, আরে ওই যে তোমাদের ডিপার্টমেন্টে দুটো সাগরেদকে রেখে দিয়েছো, সব সময় এই দুধ খাওয়াচ্ছে, এই ফল, এই ডিম, সেটা আমাকে জামাই আদর করছে। বাপরে বাপরে বাপ, এত খাবার আমি কোনোদিনও একসাথে খাইনি। যাই হোক জগদ্ধাত্রী, তুমি এবারে খেয়ে নাও, এই সময় না খেয়ে থাকলে কিন্তু খুব খারাপ হবে, বুঝেছো? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি খাচ্ছি। এর মধ্যেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর জন্য ভাত, ডাল আর চিকেন নিয়ে এসেছে আর বলে, দেখো
আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, আশা করি খেতে খুব ভালো হবে। তখনই জগদ্ধাত্রীকে খাইয়ে দিতে থাকে আর বলে, জগদ্ধাত্রী বলছে, দারুণ হয়েছে স্বয়ম্ভু, তোমার রান্না একেবারে অসাধারণ, তুমিও খাও। বলে জগদ্ধাত্রীও স্বয়ম্ভুকে খাইয়ে দেয়। দুজন মিলে যখন একে অপরকে খাইয়ে দিচ্ছে, ঠিক তখনই ফোন করেছে স্বয়ম্ভুকে উত্তীয় মুখার্জি। উত্তীয় ফোন করে বলে, তা শেষ পর্যন্ত রাজমহল থেকে বিতাড়িত হতেই হলো একটা নর্মাল কুটির ঘরে। তখনই স্বয়ম্ভু বলে, কে বলছেন আপনি? কে বলছেন? আমার সাথে এইভাবে কথা বলার সাহস পেলেন কি করে আপনি? উত্তীয় বলে, আছে, সাহস না থাকলে কি করে হবে বলুন, অবশ্যই সাহস নিয়েই আমাদের চলতে হয়। এর মধ্যেই স্বয়ম্ভু বলে, কে বলছেন কি আপনি? আপনার নামটা জানতে পারি? উত্তীয় বলে, নাম জেনে কি করবেন, তবে রাজনাথ মুখার্জি আর উর্মিলা মুখার্জির ছেলে আমি, বুঝতে পেরেছেন? এরপরেই স্বয়ম্ভু চিৎকার করে ওঠে। জগদ্ধাত্রী তখন বলে, কি হয়েছে, ফোনটা স্পিকারে দাও তো। এরপরে স্বয়ম্ভু স্পিকারে দেয় আর তখন সে বলতে থাকে, উর্মিলা মুখার্জির ছেলে শুধুমাত্র আমি, আপনি নন। আপনি একজন ঠক জোচ্চোর, আপনার মুখোশ আমি কোর্টে খুলে দেব, তারপর জ্যাজ রান্নার নিজে হাতে আপনাকে শাস্তি দেবে। এরপর জগদ্ধাত্রী বলে, ইউ মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, আপনি জানেন না আপনি কার সম্বন্ধে কথাগুলো বলছেন। স্বয়ম্ভু হলো রাজনাথ মুখার্জি আর উর্মিলা মুখার্জির একমাত্র সন্তান। সেটা আপনি না জানলে আপনি জেনে নিন, কিন্তু আপনি এভাবে মিথ্যে কথা বলবেন না, তাহলে সব থেকে খারাপটা বোধ হয় আপনিই করবেন। উত্তীয় বলে, তাই নাকি? আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন জ্যাজ রান্নার। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আমি আপনাকে কিছু করতে দেব না। তার জন্য এবার দেখুন আপনাকে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। বলেই ফোনটা কেটে দেয়। স্বয়ম্ভু বলে, আমাকে এক্ষুনি দেখতে হবে এই নাম্বারটা কার। জগদ্ধাত্রী বলে, শান্ত হও স্বয়ম্ভু, এই নাম্বারটা দেখে তুমি আলটিমেটলি কিছুই করে উঠতে পারবে না, কারণ এই নাম্বারটা হয় বন্ধ করে দেবে, নাহলে সুইচ অফ করে ফেলে দেবে। এই সিমের কোনো আতাপাতি থাকবে না, তাই এই নাম্বারে কিছু ট্রেস করা যাবে না। কথাটা শোনার পর স্বয়ম্ভু খুবই ভেঙে পড়ে। জগদ্ধাত্রী বলে, আমি আছি তো, আমি সবটা প্রমাণ করে দেব, তুমি একদম ভেবো না, আমি সব সময় তোমার সাথে আছি, ছিলাম আর থাকবো। এরপর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু ঘুমিয়ে পড়ে। রাত হতেই স্বয়ম্ভুকে ডাকতে শুরু করে জগদ্ধাত্রী আর বলে, স্বয়ম্ভু ওঠো না। স্বয়ম্ভু বলে, কি হয়েছে জগদ্ধাত্রী, শরীর খারাপ লাগছে? জগদ্ধাত্রী বলে, না শরীর খারাপ লাগছে না, আমার না এখন খুব খেতে ইচ্ছে করছে, খিদে পাচ্ছে, পাস্তা খাবো, পাস্তা। না আইসক্রিম খাবো। স্বয়ম্ভু বলে, এত রাতে আইসক্রিম? ওরে বাপরে, দুপুরবেলা অতগুলো ভাত খেলে, বিকালে অতগুলো মুড়ি খেলে, আবার রাতে চিকেন ভাত খেলে, এখন আবার আইসক্রিম, আবার বলছো খিদেও পেয়েছে। বেবিটা কিন্তু তার বাবার মতনই পেটুক হবে, সেটা বোঝাই যাচ্ছে। আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি, বুঝেছো? তারপর জমিয়ে খাবে, মনে থাকবে তো? আর তখনই জ্যাজ বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আগে তো যাও। এরপর জগদ্ধাত্রী ভাবে, এই লোকটাকে ধরার জন্য আমাকে অন্য রকমের ফাঁদ পাততে হবে, এছাড়া আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না।